দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি করোনা সংকট নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন করোনা দেশ বিদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, আমরা অনুষ্ঠানে আলোচনা করব করোনা সতর্কতা ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। তারা হলেন ডক্টর হোসেন উদ্দিন শেখর, অধ্যাপক প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং অধ্যাপক ডক্টর ফরহাদ মঞ্জুর, বিভাগীয় প্রধান ল্যাবরেটরি মেডিসিন, এমআর খান শিশু হাসপাতাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করব আমাদের করোনা পরিস্থিতি নিয়ে এবং করোনা প্রতিদিনই আমাদের দেশে আসলে করোনা আক্রান্ত শনাক্তের হারটি বাড়ছে। এরই মধ্যে 2 লাখের উপরে শনাক্ত হয়েছেন। যদিও আমাদের দেশে একটু টেস্টের পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে আগের চেয়ে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুরু করব। স্যার, আমি আপনাকে দিয়েই শুরু করতে চাই। সেটি হচ্ছে করোনা টেস্টের সংখ্যাটি আমাদের আসলে কমে যাচ্ছে। এর আসলে কারণটা কি, আর এর প্রভাবটা আসলে কোন জায়গাতে পড়বে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাকচুয়ালি করোনা টেস্ট কমে যাওয়ার অনেকগুলি কারণ আছে। এর প্রথমত হচ্ছে যে আমাদের কিটের সংকট আছে একটা, যে নাম্বার অফ কিটস যতগুলি আমরা একটা টার্গেট গ্রুপকে কেবল করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে মানুষ কিছুটা নিরুৎসাহিত হয়েছে, কারণ এখানে আপনার আগে এটা ফ্রি ছিল গভর্নমেন্টের কাছ থেকে, এখন এটা 200 আর 500 টাকা এই দুইটা ভাগে করা হয়েছে সরকারি, এবং যদি বেসরকারিতে যায় তাহলে সেটা 3500 টাকা, এটা আগেরটাই আছে। সেটা একটা কারণ। আর একটা হচ্ছে যে মানুষের আস্থাহীনতারও একটা ব্যাপার আছে, যে মানুষ ইদানিংকালে দেখছে যে করোনা টেস্ট যেগুলি আমরা আরটিপিসিআর করে দেখাচ্ছি সেখানে পজিটিভ নেগেটিভের এই যে ভারসাম্যহীনতা, সেটাও আর একটা কারণ। আর একটা হচ্ছে যে ধরেন এই মুহূর্তে একটা ইকোনমিক ক্রাইসিসও চলতেছে, উত্তরবঙ্গে বন্যা চলতেছে, উত্তরবঙ্গের মানুষরা ইচ্ছা করলেও পারতেছে না। আর দ্বিতীয়ত আর শেষ যেটা ব্যাপার, যে আপনার যে করোনার যে সেন্টারগুলো সেখানে এগুলি অপ্রতুল বলা চলে এই জনসংখ্যার তুলনায়, সেটাও একটা কারণ। তো ওভারঅল দেখা যাচ্ছে যে মানুষ এই টেস্টগুলি করতে নিরুৎসাহিত হচ্ছে। কেবল যারা বিদেশে যাচ্ছে তাদের জন্য এটা ম্যান্ডেটরি করা হয়েছে এবং তারাই করতেছে। কিন্তু করোনা সিমটমস যখন দেখা দিচ্ছে, মানুষ ধরেই নিচ্ছে তার করোনা হয়েছে, এবং সেই ক্ষেত্রে সে করোনার অ্যাকর্ডিং টু দ্য সিমটমস সে ট্রিটমেন্টে চলে যায় আর এই টেস্ট না করে। তো এইগুলি মোটামুটিভাবে একটা কারণ হিসাবে ধরে নেওয়া যায়। আর সেকেন্ড প্রশ্নটা কী ছিল আপনার? করোনা একটি কিট দিয়ে টেস্ট করা হচ্ছে কয়েকটি স্যাম্পল। হ্যাঁ, ইদানিংকালে এটাও দেখা যাচ্ছে যে একটা কিট থেকে অন্তত 2টা টেস্ট করা হচ্ছে। সেই ক্ষেত্রে ভুল রেজাল্ট আসার একটা এখানে 2টা বিষয় আছে। একটা হচ্ছে একটা এথিক্যাল পয়েন্ট, যে অ্যাকচুয়ালি কিন্তু করার কথা একটা কিট দিয়ে একটা স্যাম্পলেরই, কিন্তু হয়তো সংকটের কারণে কিংবা হয়তো একই রেজাল্ট আসে, রিপ্রোডিউসিবিলিটি আছে কিছু কিছু ক্ষেত্রে, সেই জন্য হয়তো একটা কিট দিয়ে 2টা করা হচ্ছে। কিন্তু এটা কিন্তু এখানে এররের চান্স অনেক বেশি। এই কারণে যেমন ধরেন আপনি যদি সোয়াব 10 মাইক্রোলিটার নেন, সেই ক্ষেত্রে যে সমস্ত পেশেন্টের কপি নাম্বার অফ ভাইরাস কম, যখন আপনি অর্ধেক করে ফেলবেন 10-এর চাইতে 5, তখন কিন্তু তার কপি নাম্বার আরও কমে যাবে। সেই ক্ষেত্রে ডিটেকশন লেভেলে একটা সমস্যা দেখা দিতে পারে এবং সেখানে ফলস নেগেটিভ রেজাল্ট আসবে। যদি তাই আসে, সেই ক্ষেত্রে যাদের লো কপি নাম্বার অফ ভাইরাস, যারা ক্যারিয়ার, তাদের ক্ষেত্রে কিংবা যারা আপনার মানে কি বলে মূলত এটাই যে লো কপি নাম্বার অফ ক্যারিয়ার, তাদের ক্ষেত্রে আপনি ফলস নেগেটিভ রেজাল্ট পাবেন। আরেকটা হচ্ছে যে এখানে যে আপনার রিয়েজেন্টগুলো হাফ করে দেওয়া হচ্ছে। যেহেতু হাফ আপনি স্যাম্পল নিয়েছেন, হাফ রিয়েজেন্ট, সেই ক্ষেত্রে কন্টামিনেশনের চান্সটা অনেক বেশি থাকে। যদি কন্টামিনেশন হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার রেজাল্ট এরোনাস রেজাল্ট আসবে, সেটাও একটা বড় কারণ। আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন একজন পেশেন্ট কিন্তু টাকা দিচ্ছে এতটুকু জেনে যে একটা কিট দিয়েই তারটা টেস্ট হচ্ছে। যদি জানতো আগের থেকেই যে এরকম ঘটনা হচ্ছে, তাহলে হয়তো বা পেশেন্টরা নিরুৎসাহিত হতো। কিন্তু এটা পক্ষান্তরে ইদানিংকালে জেনে গেছে মানুষরা যে এই ধরনের ঘটনা ঘটছে, এটাও কিন্তু করোনা টেস্ট কমে যাওয়ার একটা পরোক্ষ কারণ। ডক্টর ফরহাদ মঞ্জুর, আমি যদি একটু আপনার কাছে চাই, এই টেস্ট কমে যাওয়ার একটা প্রভাব পড়বে কিনা সার্বিক পরিস্থিতি, অর্থাৎ সেক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে একটি সমস্যা হবে কিনা, রোগী আক্রান্ত শনাক্তের ক্ষেত্রেও একটি নেতিবাচক প্রভাব পড়বে কিনা? টেস্ট কমে যাওয়ার প্রভাব পড়বে না, পড়ছে কিন্তু। কারণ কি, পৃথিবীর যেসব দেশে করোনা হয়েছে, আমরা বলি পিকের কথা বলি প্রায় সময়, কিংবা সেকেন্ড ওয়েভের কথা বলি, থার্ড ওয়েভের কথা বলি। তো অ্যাকচুয়ালি আমাদের শুরুর থেকেই কিন্তু টেস্টের পরিমাণ খুব কম ছিল। দিন দিন এটা বাড়ার কথা, একসময় বেড়ে 18,000-এর মতো এসেছিল, এখন সম্ভবত আবার 8-10 হাজারের মধ্যে। তো আমরা কিন্তু পিকচারটা বুঝতে পারছি না যে আমাদের দেশে আসলেই কত সংখ্যক মানুষ সংক্রমিত হয়েছে। তো এর ফলে আমরা পিকটাও ঠিক মতো নির্ণয় করতে পারছি না। ইভেন আমরা যে বলছি যে সামনে সেকেন্ড ওয়েভ আসবে, এই ওয়েভটা কিসের বেসিসে করবো এটাও কিন্তু ঠিক করতে পারছি না।
সো এই টেস্ট না হওয়াতে খুব খারাপ একটা ইফেক্ট পড়ছে। এখন যে কোনো কারণে আমি আসলে ওই পেপারটা খুঁজে পাইনি, কিন্তু একজনের লেখার থেকে যেটা পড়েছিলাম যে বাংলাদেশে করোনার 5,000 প্রোটিন আছে প্রায় করোনা ভাইরাস, এর মধ্যে 200 প্রোটিন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, যে কারণে সাইটোকাইন স্ট্রম একটা হয় আর একটা ডিআইসি হয়, যে কারণে মৃত্যু বেশি হয়। এটার পরিমাণ একটু কম আমাদের দেশে। সেকেন্ড আর একটা হচ্ছে আমাদের দেশে বয়স্ক মানুষের সংখ্যা কিন্তু কম। তো করোনাতে অন্যান্য দেশে দেখা গিয়েছে 65 বা তার উপরে যারা, তাদের মৃত্যু হার অনেক বেশি। আমাদের দেশে যেহেতু এই সংখ্যাটা কম, সেহেতু মৃত্যু হার কিছুটা কম, কিছু না বেশ কম। সো আপনি যতক্ষণ রোগ নির্ণয় করতে না পারবেন, বিশেষ করে এই মহামারীকালে, মহামারী যে এই রোগের কারণে হচ্ছে, ওইটা যদি আপনি নির্ণয় করতে না পারেন, আপনার সব স্ট্র্যাটেজি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা এখনও দেখছি যে যে কাজ যেভাবে করা দরকার কিংবা যেই সেট আপ যেখানে থাকা দরকার, ওগুলি কিন্তু ঠিক মতো নেই। এটার মূল কারণ হচ্ছে আমরা জানি না যে আমাদের কি পরিমাণ রোগী আছে। এবং ভাই যেটা বললেন যে মানে মানুষের উৎসাহ এখনো কমে গেছে, যে আমি টেস্ট করে আমি পজিটিভ কি নেগেটিভ আছি, আমার রোগ হয়েছে কি হয়নি, এটা জানার উৎসাহ তো অনেক কমে গেছে, আগের তুলনায় অনেক কমে গেছে। সো এইটা মানে সামগ্রিকভাবে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে আমাদের দেশের উপর, স্বাস্থ্য ব্যবস্থার উপর, অর্থনীতির উপর, সবকিছু। এর সঙ্গে নেগেটিভ যে টেস্টটি দ্বিতীয় পর্যায়ে করা হয় রোগী, সেটিও নিরুৎসাহিত করা হয়েছে। সেটি আসলে রোগীর মানসিক চাপ তৈরি করছে কিনা রোগীর উপরে বা সাধারণ মানুষের উপরে? আসলে এখন আমরাও বলি যে সেকেন্ড টাইম টেস্ট করার দরকার নেই, কারণ আমরা জানি করোনা ম্যাক্সিমাম কেসে করোনা 14 দিনের পরে আসলে থাকে না, এটা অটো ডিজলভ হয়ে যায়। আর যাদের শারীরিক অবস্থা খারাপের দিকে যায় তারা খারাপ যায়, কিন্তু করোনা মূলত থাকে 14 দিন। তো এখন টেস্ট নিয়ে আসলে অনেক রকম সমস্যা আছে। এক নাম্বার ভাই যেটা বললেন যে কিট স্বল্পতা আমরা যারা মূল শহরে থাকি এদের কাছে আমরা বুঝি না, কিন্তু আপনি একটু রিমোট এরিয়ায় গেলে প্রায়ই এটা শুনবেন যে কিট নাই, টেস্ট করতে পারবো না। এবং স্যাম্পল দেওয়ার যে ঝামেলা, আপনি যে কোনো বুথে যখন যাবেন দেখবেন অনেক মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। সো এইখানে আসলে সবাই যেতে চায় না, এটা এক। 2 নাম্বার হচ্ছে রিইনফেকশনের চান্স তো থাকে, কিংবা আবার ইনফেকশন হওয়ার চান্স থাকে, যেহেতু অনেক পজিটিভ লোক থাকে। সো এই কারণেও মানে সেকেন্ড টাইম টেস্ট করতে আমরাও নিরুৎসাহিত করি। আমরা বলি দরকার নেই, আপনি আইসোলেশন থাকার পরে 14 দিন কিংবা 21 দিন পরে আপনি স্বাভাবিক কাজকর্মে ফিরে যান। সো তবে এইটার সাথে আমার মনে হয় না যে টেস্ট সংখ্যা কমে যাওয়া খুব একটা রিলেটেড কিছু, কারণ টেস্ট করা দরকার আমার পজিটিভ রোগীদের জন্য, যে কি পরিমাণ পজিটিভ রোগী আছে ওইভাবেই সেট আপটা যাতে করতে পারি। সো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি না আসলে এগুলি করতে। আমি অন্যদিকে একটু আসি, যেহেতু চিকিৎসার বিষয়টি জড়িত। করোনার চিকিৎসার ক্ষেত্রে একটা স্বীকৃত কোনো ওষুধ এখন নেই। মোটামুটি আগে বলা যায় যে অক্সিজেন সবচেয়ে বড়, এই যে অক্সিজেন রোগী অক্সিজেন সরবরাহ করা। এর পাশাপাশি ভ্যাকসিনের বিষয়টি আলোচনা হচ্ছে। 172টি টিম কাজ করছে নানানভাবে ভ্যাকসিনের তৈরিতে। 10টি তো অনেক অগ্রগতি হয়েছে। সেই পর্যায়ে আসলে আমরা আসলে কি মনে করি? এর মধ্যে আমাদের সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশ বিনামূল্যে ভ্যাকসিন পাবে, আবার আমাদের এখানেও সিনোভ্যাক তার ট্রায়াল করার কথা। সব মিলে আসলে কোন পর্যায়ে আছি? ভ্যাকসিন নিয়ে শুরু থেকে একটা আনসার্টেনটি ছিল, তবে এই ক্ষেত্রে চায়নার সাথে আমাদের সিনোভ্যাক বায়োটেকের সাথে যেই ভ্যাকসিন ট্রায়ালটা শুরু হওয়ার কথা ছিল 3rd ফেজে, এটা কিছুটা অগ্রগতি হওয়ার পরে এখন শোনা যাচ্ছে যে কিছু স্থির হয়ে আছে, এখন এক ফাইনাল কিছু হয়নি। যদি এটা হতো আমাদের দেশে, তাহলে কিন্তু আমাদের একটা মানে ক্যান্ডিডেচার, আমরা একটা ভ্যাকসিন ক্যান্ডিডেট হিসেবে আমাদের একটা দৃঢ় অবস্থানে আমরা যেতে পারতাম, এবং সেই ক্ষেত্রে আমরা স্বল্প মূল্যে অথবা প্রায় বিনামূল্যে ভ্যাকসিন আমরা পেতে পারতাম। এছাড়াও আপনি জানেন যে গ্লোবাল গাভি, যেটা গ্লোবাল অ্যাসোসিয়েশন ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন, ওদের যে 90টা দেশের যেই তালিকা আছে, সেই যারা ভ্যাকসিন পাবে তার মধ্যে বাংলাদেশও আছে। তো ভ্যাকসিন আবিষ্কৃত যেটা যদি প্র্যাকটিস হতো চায়নারটা, তাহলে সেক্ষেত্রে, এবং এটা যদি আমাদের এখানে 3rd ফেজ ট্রায়াল হতো, তাহলে হয়তো বা আমরা আরও বেশি দাবিদার হতে পারতাম এটার। এবং সেই ক্ষেত্রে আমরা এখানে বাংলাদেশেও এই ভ্যাকসিন উৎপাদনের জন্য ফার্মাসিউটিক্যাল অন্তত 2টা আছে আমাদের এখানে যারা এই ভ্যাকসিন উৎপাদনে সক্ষম। সেটা যদি আমরা করতে পারতাম, সেই ক্ষেত্রে আমাদের এখানে স্বল্প মূল্যে অথবা বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করা যেত। এবং এইটার 18 মাস ট্রেনিং চলবে, ফেজ 3 ট্রায়ালটা 18 মাস চলবে সিনোভ্যাক্স বায়োটেক। আর আপনারা জানেন যে অক্সফোর্ডের একটা ভ্যাকসিন আছে, সেটাও প্রায় 3rd ফেজের যে ট্রায়ালের যে রেজাল্টগুলি, এগুলো আসা শুরু করেছে, এবং এগুলি অত্যন্ত আশাব্যঞ্জক।
কারণ ওগুলো টি সেল বি সেল এগুলা আসলে দর্শকদের কাছে কতটুকু কঠিন, এইগুলা সিনথেসিস করতেছে এবং নিউট্রালাইজিং অ্যান্টিবডি যেগুলি দরকার একটা ভ্যাকসিনের জন্য, সেটাও আশাব্যঞ্জক। এই খবরগুলি ও খুব আশা সঞ্চার করেছে এবং আশা করা যায় যে এই ভ্যাকসিনটিও সহসাই বাজারে আসবে। কিন্তু মুশকিল হলো যে এই ভ্যাকসিনগুলির জন্য যে চাহিদাপত্র, ইউকেতেই প্রায় 1 কোটি চাহিদাপত্র আছে। এখন এই ভ্যাকসিন বাজারজাতের পরে সেগুলি ইউকের নিজস্ব জনগণকে সরবরাহ করার পরে এগুলি আমরা কোন পর্যায়ে পাবো, আদৌ পাবো কিনা, পাইলে সেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো কিনা, এবং অ্যাফোর্ড যদি করতে পারি আমাদের এই বিপুল জনসংখ্যার কত পার্সেন্ট লোক সেটা ইউজ করতে পারবে, কারা করবে, প্রায়োরিটি বেসিসে কি স্বাস্থ্যকর্মীরা ইউজ করবে, না এটাই করার কথা স্বাস্থ্যকর্মীরা, তারপরে বয়স্ক জনেরা। এবং আপনি যদি 60 to 70% অফ দ্য পপুলেশনকে যদি আপনি ভ্যাকসিন আওতায় আনতে না পারেন, তাহলে কিন্তু এটাকে কন্ট্রোল করা অত্যন্ত কঠিন হবে। ভ্যাকসিন দিয়ে কিন্তু একটা রোগকে পুরোপুরি নির্মূল করা যায় না। মানুষের জন্য যে রোগ, সেই স্মল পক্স ছাড়া ভ্যাকসিন দিয়ে কমপ্লিটলি নিরোগ করা যায়নি পৃথিবীতে। এই গত 2 শতাব্দীতে একমাত্র স্মল পক্সকেই মানুষের রোগ, যেটাকে নির্মূল করা সম্ভব হয়েছে সম্পূর্ণভাবে। কিন্তু ভ্যাকসিন একটা রোগের যেই স্পিড, সেটাকে স্লো ডাউন করে, এবং সেটা করতে গেলে আপনার একটা বিপুল সংখ্যক লোককে ভ্যাকসিনের আওতায় আনতে হবে। এবং সেটা যদি আমাদের মূল্য, সময় এবং আমাদের পলিসি, অনেক কিছুর সাথে এটা সংশ্লিষ্ট। কিন্তু স্যার, ল্যান্সেটে যে গবেষণাটা প্রকাশ করেছে অক্সফোর্ড এবং চীন, সেখানে একটা বিষয় তো উল্লেখ করা হয়েছে যে এটি অ্যান্টিবডি তৈরি করে, কিন্তু সেই অ্যান্টিবডিটা আসলে করোনার ক্ষেত্রে কতটা কার্যকর এবং কতদিন কাজ করবে সেটি কিন্তু তারা এখনো ট্রায়ালে নিশ্চিত হতে পারেনি। তো সেক্ষেত্রে আসলে এটির গ্রহণযোগ্যতা কতটা হবে, বা আরও তো ডেভেলপমেন্ট দরকার হবে, মানে সময়টা আরও বেশি লাগবে কিনা? সময় আরও বেশি লাগতে পারে, ডিপেন্ডিং অন দি আউটকামস। এইটা দেখেন, একটা ভ্যাকসিন বাজারজাত করার পরেও যে মার্কেট সার্ভিলেন্সের যে ডাটা, সেটাতে যদি দেখে যে অনেক অ্যাডভার্স আপনার রিয়েকশন হচ্ছে, তারপরেও কিন্তু ভ্যাকসিন প্রত্যাহার করে নেওয়া হয়। এটা আমি আগেও কয়েকটি আলোচনায় বলেছিলাম যে এটা একটা সাপ লুডো খেলার মতো ব্যাপার, যে আপনি 100 ঘরের 99তে চলে গেছেন, তারপরে সেখান থেকে আবার 0 থেকে শুরু করতে হয়েছে। এই ধরনের অনেক কেস আছে রিপোর্টেড, মার্কেট থেকে তুলে নেওয়ার হিস্ট্রি আছে। যেহেতু ভ্যাকসিন আসাটা সময় সাপেক্ষ, এর আগে আসলে তাহলে চিকিৎসাটা কি, মানে রোগীর আসলে কি করা উচিত? এর আগে আমি ভ্যাকসিন নিয়ে 2টা কথা বলিনি। অ্যাকচুয়ালি করোনার ভ্যাকসিন নিয়ে ব্যক্তিগতভাবে আমি খুব একটা আশাবাদী না, কারণ যে অ্যান্টিবডির কথা বলা হচ্ছে ম্যাক্সিমাম এটা 2 মাস কিংবা 3 মাস থাকে, এরপর থাকে না। সো ভ্যাকসিন যদি আসেও দেখা যাবে বছরে 3 থেকে 4 বার ভ্যাকসিন নেওয়া লাগবে আমাদের। তো এর আগ পর্যন্ত সেই মার্চের থেকে আমরা যে কথাগুলি বলে আসছিলাম, সামাজিক দূরত্ব কিংবা ফিজিক্যাল ডিস্টেন্সিং যেটাই বলেন, ওইটা মাস্ক ব্যবহার করবে, গগলস ব্যবহার করবে। এটা ছাড়া এখন যেটা দেখা যাচ্ছে, এখন যারা মারা যাচ্ছে এদের বেশিরভাগ দেখবেন কোনো একটা কোমরবিডিটি থাকে, বিশেষ করে যারা প্রেশারের রোগী, এরা কিন্তু খুব রিস্কের মধ্যে থাকে। সো এই সময়টা যতদিন পর্যন্ত আমরা করোনা নিয়ন্ত্রণে আনতে না পারছি, নিজের শরীরকে ফিট রাখা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যেহেতু করোনার কোনো কিন্তু মেডিসিন নাই যে মেডিসিন খেলে আপনি ভালো হয়ে যাবেন, এটা বডিকেই কিন্তু প্রোটেক্ট করতে হবে। বডি তার ইমিউন সিস্টেম দিয়ে করোনাকে প্রোটেক্ট করবে। সুতরাং যতদিন করোনা থাকে, এটা নিয়ম হচ্ছে সবসময় থাকা। তো আমরা আসলে কথা মানি না, ধরেন এক্সারসাইজ আমরা করি না, হেলদি ডায়েট খাই না। সো আপাতত অন্তত করোনাকালীন সময় নিজের বডিটাকে ফিট রাখতে হবে। যাদের প্রেশার আছে নিয়মিত ওষুধ খাবে, রেগুলার এক্সারসাইজ করবে, হাঁটবে। যাদের ডায়াবেটিস আছে নিয়ন্ত্রণে রাখবে, কিংবা এই টাইপ যাদের ডিজিজ আছে এগুলো যদি নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে করোনার মৃত্যু হারটা আসলে অনেক কমে যাবে। কারণ এখন পর্যন্ত দেখা গেছে কোমরবিডিটি যাদের নাই তাদের মধ্যে মৃত্যু হার খুব কম। সুতরাং এগুলি যদি আমরা খেয়াল রাখতে পারি, খুব বেশি কিছু ভয়ের নাই। এবং আইসোলেশন কোয়ারেন্টাইন যে একটি রোগকে দূরে, মানে মহামারীর ক্ষেত্রে কার্যকর, সেটা আমরা ইবোলার ক্ষেত্রে দেখেছি। এর আগেও আমরা বেশ কয়েকটি জায়গায় দেখেছি যে এটি আসলে যথেষ্ট কার্যকর। ভ্যাকসিনের অ্যান্টিবডি নিয়ে একটি প্রশ্ন উঠেছে। বেশিরভাগ ভ্যাকসিনে বলা হচ্ছে যে অ্যান্টিবডিটা 2 মাস বা 3 মাস কাজ করবে। সেক্ষেত্রে আসলে এই ভ্যাকসিনটা তাহলে কার্যকর থাকলো কি, আর এটি গ্রহণ করার কারণই বা কেন গ্রহণ করবে মানুষ? একটু আগে আপনাকে যেটা বলছিলাম যে একটা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব না রোগটাকে, এবং এই গত 2 শতাব্দীতে মাত্র একটা রোগকে আমরা সম্পূর্ণ নির্মূল করতে পেরেছিলাম, এবং সেটা হচ্ছে স্মল পক্স। এই ভ্যাকসিনের ক্ষেত্রে যদি অ্যান্টিবডি দেখা যায় যে 2 থেকে 3 মাস মাত্র থাকে, তাহলে এই ভ্যাকসিন কিন্তু বছরে আপনাকে 3 থেকে 4 বার নিতে হবে। সেই ক্ষেত্রে আপনার একটা ইমিউনিটি যদি গ্রো না করে একটা মানুষের, এবং ইমিউনিটি গ্রো করানো সম্ভব, সেটা যদি আমরা সম্ভব করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভ্যাকসিন আমাদের সবার জন্য প্রযোজ্য হবে না। একমাত্র যারা স্বাস্থ্যকর্মী এবং যারা একদম কোমরবিডিটি আছে, হ্যাঁ, কোমরবিডিটি বলতে তার হাইপারটেনশন আছে, কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, কিংবা এই জাতীয় যেই সমস্ত ডায়াবেটিস আছে, এই ধরনের কেসে
এই পপুলেশনটাকে আমরা টার্গেট করে ভ্যাকসিন দিতে পারি এবং সেটা রিপিটেডলি দেওয়া সম্ভব। কারণ এত বিপুল পরিমাণ ভ্যাকসিন আপনি বছরে যদি 2বার কিংবা 3বার ইউজ করতে হয়, তাহলে আপনার নাম্বারটা একজন ক্যান্ডিডেটের জন্য 2-3বার, তাহলে এত বিপুল সংখ্যক লোক আদৌ আমরা এটা অ্যাফোর্ড করতে পারবো কিনা, সেই পরিমাণ নাম্বার। সো ভ্যাকসিন নিয়ে এতটা আশাবাদী না হয়ে আমার মনে হয় যে আমাদের ইমিউনিটি নিয়ে, আমাদের যে দৈনন্দিন যে জীবন যাপন প্রণালী, সেগুলি নিয়ে আমাদের আর একটু বেশি কনসার্ন হলে আমরা অনেক ভালো থাকব। আপনি বিরোধী আগে বলছিলেন ভ্যাকসিন নিয়ে আপনি খুব একটা আশাবাদী না, এই আশাবাদী না হওয়ার কারণটা কি? আরেকটা হলো যে ভ্যাকসিন আসলে একটা গ্লোবাল বাণিজ্যে পরিণত হচ্ছে কিনা? ডেফিনেটলি ভ্যাকসিন অবশ্যই গ্লোবাল বাণিজ্যে পরিণত হয়ে গেছে। এর মধ্যে আমরা সম্ভবত 165টা ভ্যাকসিন কাজ চলছে, 165টা কোম্পানির কিংবা টাইপ, এর মধ্যে 27টা ক্লিনিক্যাল ট্রায়ালে চলে এসছে। সো ভ্যাকসিনের ব্যাপারে এ পর্যন্ত যতটুকু জানা গেছে যে করোনার অ্যান্টিবডি যেটা আমাদের শরীরে থাকে ওটা 2 মাস পর্যন্ত থাকে, 3rd মান্থে গিয়ে ফল করা শুরু করে এবং আফটার 3rd মান্থ অ্যান্টিবডি প্রায় নাই হয়ে যায়। তার মানে 3 মাস পর আপনি আবার রিইনফেকশন হওয়ার চান্স খুব বেশি থাকছে। সো ভ্যাকসিন মার্কেটে আসলো, আমি ভ্যাকসিন নিলাম, নেওয়ার পর 3 মাস পর আমি কিন্তু আবার আগের অবস্থায় চলে গেলাম। সো এইটাতে বেসিক্যালি লাভ হবে ভ্যাকসিন কোম্পানিগুলির, যারা ভ্যাকসিন নিয়ে ব্যবসা করবে তাদের। আমাদের খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না। এবং করোনা উপলক্ষে আমরা দেখেছি, আপনি যে বাণিজ্যের কথা বলছেন, শুধু ভ্যাকসিন না তো, বিভিন্ন বাজারে বিভিন্ন ড্রাগ, আমরা এর মাঝখানে কথা বলছিলাম, ধরেন আইভারমেকটিনের কথা বলছিলাম, ডক্সিসাইক্লিনের কথা বলছিলাম, কিংবা অ্যাজিথ্রোমাইসিনের কথা বলছিলাম, এরকম অনেক ড্রাগ, তারপর জিঙ্ক, ভিটামিন ডি, ভিটামিন সি। তো মানে অপ্রয়োজনে প্রচুর ড্রাগ আমরা কনজিউম করেছি, অনেকে বাসায় বস্তা বস্তা এসব ড্রাগ রেখে দিয়েছে এবং এটাতে লাভ কিন্তু মানুষের খুব বেশি একটা হয়নি। হ্যাঁ, যেমন আমার করোনাই হয়নি, কিন্তু আমি বাসায় 10,000 টাকার ওষুধ আমি কিনে এই বসে করোনার বাণিজ্যে যাব একটু, আমি যদি একটু স্যার, একটা হলো যে ভ্যাকসিনের বিষয়ে যে আমরা কথা বলছি, আমাদের এখানে জিনোম সিকোয়েন্সের কাজ চলছে, সেক্ষেত্রে বলা হচ্ছিল যে 300টি জিনোম সিকোয়েন্স হলে আমরা হয়তো এই ভ্যাকসিনের ক্ষেত্রে বড় দাবিদার হবো বা আমাদের দেশে ভ্যাকসিনটি পেতে সহজ হবে। সেই জায়গায় আসলে আমাদের যে গবেষণা সেটি কি আসলে যথেষ্ট? জিনোম সিকোয়েন্সিংয়ের সাথে কিন্তু ভ্যাকসিনের কোনো স্বাদ নাই। আমরা জিনোম সিকোয়েন্সিং করে এটার ক্যারেক্টারাইজেশন করতে পারি বিভিন্ন রকমভাবে, যে কোন ধরনের সেরোটাইপটা আমাদের এখানে আছে, যে প্রিভিলেন্স প্যাটার্নটা একটাই না একাধিকটা, এবং সেটা বিশ্বের কোনটার সাথে মিল আছে কি মিল নাই, সেগুলি জিনিস আমরা স্টাডি করতে পারি, মিউটেশনটা কোথায় হয়েছে ইত্যাদি। কিন্তু সেটার সাথে আমাদের ভ্যাকসিন ক্যান্ডিডেচারের সাথে এর কোনো যোগাযোগ নেই। তবে আমরা যত বেশি সিকোয়েন্সিং করতে পারবো তত বেশি ভাইরাসটার নেচার সম্পর্কে আমরা জানতে পারবো। এবং এগুলি এখন যেমন করা হচ্ছে, ঢাকায় যে সিকোয়েন্সিংগুলি করা হচ্ছে, সেখানে চিন্তা করা হচ্ছে যে ঢাকার বাইরের যেই আক্রান্ত রোগীদের কাছ থেকে যদি স্যাম্পল আনি, তাহলে আমাদের চান্সেস আর দেয়ার যে আমরা ওটা কম্পেয়ার করতে পারবো যে ঢাকার ভাইরাসটা একরকম কিনা, যশোরেরটা, রাজশাহীরটা, চিটাগংয়েরটা, এটা কি একটাই না ভিন্ন ভিন্ন রকম, ভিন্ন হলে কোন জায়গায় ভিন্ন, সেগুলি তথ্য আমরা পেতে পারি এবং ভবিষ্যৎ গবেষণার ক্ষেত্রে এগুলি অনেক কাজে দিবে, ড্রাগ বলেন কিংবা অন্য কোনো কিছু। কিন্তু ভ্যাকসিন ক্যান্ডিডেচার আর এটা আপনি জানেন, একটু আগে যেটা আলোচনায় এসেছিল যে এটা একটা বাণিজ্যিক ব্যাপারও আছে, যে সেই জন্যই প্রায় 173টার বেশি মানে ভ্যাকসিন ক্যান্ডিডেট এইভাবে এত দৌড়াদৌড়ি করতেছে। এই কারণেই যে যেটা সবার আগে আসবে সবাই সেটা নিতে চাইবে এবং এখানে একটা ব্যবসার সাথে বিরাট সংযোগ আছে। তো এই ক্ষেত্রে আমাদের এখানে আপনি জেনেছেন যে আমরা ভ্যাকসিনের একটা আমরা ক্যান্ডিডেট ডেভেলপ করার চেষ্টা করতেছি এবং সেটাই সবচেয়ে ভালো হইতো যদি আমরা করতে পারতাম, আমাদের দেশে এটা উৎপাদিত হতো এবং সেটা যদি আমরা মানে এই উদ্যোগটাকে সফল করতে পারতাম, তাহলে আমাদের মুখাপেক্ষিতা কমে যেত। কিন্তু আমাদের দেশে কি সম্ভব স্যার? সেটা অসম্ভব না, এটা সম্ভব। এটা আমরা তো প্রি ক্লিনিক্যাল স্টাডিতে আমরা একটা ক্যান্ডিডেট ভ্যাকসিন পেয়েছি, সেটা ক্লিনিক্যাল ট্রায়ালগুলি যদি শেষ করে আমরা করতে পারি সেটা অসম্ভব নয়। এখন সেটা ডিপেন্ড করতেছে যে এখন এটা থার্ড পার্টিতে যখন দিবে সিআরও কীরকম হবে, কত ফাস্ট কাজ হবে সেটা আমাদের এখানে আপনি জানেন যে অনেক টেকনিক্যালিটিস আছে, অনেক র্যাট টেপিজম আছে, এগুলিকে অতিক্রম করে একটা মানে ভ্যাকসিন বাজারে আসা অ্যাকচুয়ালি সার্বিক সহযোগিতা না থাকলে অত্যন্ত কঠিন। এখন সেখানে আমাদের সংশ্লিষ্ট মহল কতটুকু আন্তরিক সেটার উপর ডিপেন্ড করবে। আমি একটু আসলে করোনা বাণিজ্য যাব, আপনি যদি বলছিলেন করোনার চিকিৎসা নিয়ে এক ধরনের বাণিজ্যই তৈরি হচ্ছে, আমরা শুধুমাত্র ওষুধ কেনা বা ওষুধ প্রয়োগের ক্ষেত্রে না, তাছাড়াও আছে, সেখান থেকে বের হওয়ার উপায় কি বা সাধারণ মানুষের আসলে কী করণীয়?
এটা তো খুব জটিল কোশ্চেন করলেন, কিভাবে বের হতে পারবো এটা তো আমার উপর ডিপেন্ড করে, মানে আমাদের উপর ডিপেন্ড করে। ধরেন আমরা দেখছি করোনার জন্য 2 দিনে 6 লাখ টাকা বিল করা হচ্ছে বিভিন্ন হসপিটালে, যে বেসরকারি হসপিটালগুলি আছে। সো এইখানে আসলে কারো কিছু করার নেই। এখানে করতে পারে যদি সরকার খুব কঠোর নজরদারিতে এসব হসপিটালকে রাখতে পারে এবং প্রতিটা বিলের যে আইটেমগুলি আছে ওগুলি পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে যদি হসপিটালগুলিকে চার্জ করতে পারে যে তুমি এর দাম এমন কেন রেখেছো। আমি মাঝখানে চিটংয়ের একটা হসপিটালের কথা জানি, ওরা একদিনে অক্সিজেনের বিল রেখেছিল 1 লাখ টাকার উপরে, যেখানে আপনি সারাদিন অক্সিজেন ইউজ করলেও 500-700 টাকার বেশি করার কথা না। এবং শুধু আসলে হসপিটাল বললে ভুল হবে, আমি সাথে করে সবসময় আগে কলম নিয়ে ঘুরতাম, এখন স্যানিটাইজার নিয়ে ঘুরি, একটু পরপর হয়তো প্রত্যেকেরই হাতে আছে মোটামুটি বলা যায়। হাতে দিচ্ছি। হ্যাঁ, সো এগুলি নিয়েও কিন্তু অনেক ব্যবসা হচ্ছে। এগুলি আগে যেটার দাম ছিল হয়তো 60 টাকা, এখন ওইটা আমরা 150 টাকা করে কিনছি। এবং তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে 150 টাকা দিয়ে কি আমি ঠিক জিনিস কিনছি কিনা এটাই আমি জানি না। আমি বাজার থেকে যখন মাস্ক কিনছি আমি ভাবছি যে 1000 টাকা দিয়ে কিনলে ওই মাস্কটা মনে হয় ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে যারা মাস্ক চিনে আনার পরে বললো যে না এটা নকল মাস্ক। সো এই ব্যবসাটা মানে এটা পুরোপুরি নির্ভর করে আমার উপর, আমার বলতে মানুষের উপর যারা এই কাজগুলি করছে। আর দ্বিতীয়ত এটা নিয়ন্ত্রণ করতে পারে সরকার। সরকার যদি কঠোরভাবে এগুলি নিয়ন্ত্রণ করতে পারে, এটা ছাড়া আর কোনো উপায় আছে বলে আমার জানা নেই। না, কিন্তু আমরা দেখছি যে সাধারণ মানুষের যে পালস অক্সিমিটার কিনছেন বা অনেক যন্ত্রপাতি বাসায় কি অর্থাৎ বাসাকে একটা হাসপাতালে পরিণত করার যে চেষ্টা, এটি কি আসলে সরকারের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি অনাস্থা না মানুষের আসলে অতি উৎসাহী? এটা ডেফিনেটলি অতি উৎসাহী ব্যাপার, কারণ অনাস্থার একটা জায়গা যে নাই তা না, অনাস্থাও আছে, কিন্তু এটা অতি উৎসাহী যে আমি মনে করছি যে আমি হয়তো সময় মতো হসপিটালে জায়গা পাবো না কিংবা চিকিৎসা নিতে পারবো না, কিংবা আমাদের দেশে যেহেতু যে আমরা এর মাঝে আলাপ করছিলাম যে ওটিসি ড্রাগ যেগুলো মানে আমি চাইলেই কিন্তু ওষুধ পেয়ে যাচ্ছি। সো আমি মনে করছি যে এই ওষুধগুলো আমি কিনে রেখে দিই, যদি আমার হয় আমি খাবো। তো এইটাতে লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি হচ্ছে, এখানে লাভের কোনো কারণ নেই। কারণ আমি যখন নিজে ডাক্তার হয়ে যাচ্ছি, আমার হয়তো জ্বর হয়েছে অন্য কারণে, কিন্তু আমি করোনার জন্য যেসব ওষুধ মার্কেটে চালু আছে কিংবা মানুষজন বলছে সেগুলি একটা পর একটা খেয়ে যাচ্ছি। তো এইগুলি আসলে খুব একটা লাভ তো করে না, খুব ক্ষতি বেশি করে। তো এইগুলি নিয়ে ওই যে বললাম যে সব কিছু ডিপেন্ড করে আমার উপর, আমি কি করছি তার উপর। এটা যতদিন আমরা এটা ঠিক না করতে পারবো অতদিন এভাবে চলতেই থাকবে। আমরা ওষুধ কিনে ঘর ভরিয়ে ফেলবো, লাভটা হবে আসলে ওষুধ কোম্পানির, কিন্তু আমরা ভাববো যে লাভটা আমার হয়েছে। তো এইভাবে করে কি মানে আসলেই আমার উপরে ডিপেন্ড করে না আরো কিছু বিষয় জড়িত থাকে এই বাণিজ্য থেকে বের হওয়ার ক্ষেত্রে বা বাণিজ্যটি বন্ধ করার ক্ষেত্রে? অনেকাংশেই আমার উপর ডিপেন্ড করে, এই কারণে যে আমাকে জানতে হবে প্রকৃত তথ্যটা, এবং প্রকৃত তথ্যটা যিনি মানে কনসার্ন ডক্টর, রিসার্চার, এদের মাধ্যমে কিন্তু আপনাকে অভয় দিতে হবে। মানুষ কিন্তু সবই ভয়ের থেকেই করছে, এই যে অক্সিমিটার কিনা কিংবা অক্সিজেন স্যাচুরেশন করার মেশিন কিনে বাসায় রাখা, বাসাটাকে অনেকে একটা আইসিইউর মতো করে ফেলেছে। এর বড় কারণেই কিন্তু ভীতি এবং মৃত্যু ভীতি। এবং এই মৃত্যু ভীতিটা ধরেন আমাদের এই মার্চ থেকে আজকে প্রায় 6 মাস চলতেছে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এবং অগাস্ট চলে আসলো প্রায়। এই দীর্ঘ সময় যাবৎ মানুষ কিন্তু একটা স্ট্রেসের মধ্যে আছে, এটা থেকে ডিপ্রেশন এবং এই মৃত্যু ভয় থেকে এক একজনের আচরণ, যারা অ্যাফোর্ড করতে পারে তারা পারলে পুরো বাসাটাই আইসিইউ বানিয়ে ফেলতেছে, আর যারা আরও বেশি অ্যাফোর্ড করতে পারে তারা প্লেন চার্টার করে দেশ থেকে চলে যাচ্ছে। তো এটার ম্যাগনিটিউডটা ডিপেন্ড করতেছে যে কিভাবে আমরা থ্রো করতেছি মিডিয়াতে এই ব্যাপারটাকে। এমনিতে দেখেন যে আপনার সড়কের দুর্ঘটনায় এখন 40 জন করে মারা যাচ্ছে। নর্মাল কেসে কিন্তু আমার মনে হয় সড়ক দুর্ঘটনায় তার চেয়ে বেশি সংখ্যক লোক আমাদের দেশে মারা যায় প্রতিদিন। এবং এই করোনা ইনসিডেন্সে 85% লোক কিন্তু এমনিতেই ভালো হয়ে যায় আক্রান্ত হওয়ার পরে। কনসার্ন কিন্তু ওই 15% থেকে 18%, সেটার মধ্যে অনলি 1% ও 2% যাদের কোমরবিডিটি আছে তারা ভেন্টিলেশনে যাচ্ছে, এবং সেই ভেন্টিলেশনে থাকা পেশেন্টগুলি নিয়ে কিন্তু চিন্তা, অন্যরা কিন্তু চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যাচ্ছে। কিন্তু এটার যেই আপনার ভয়াবহতা যেভাবে প্রকাশ পেয়েছে, যেহেতু এটা গ্লোবালি ঘটেছে ঘটনাটা, সেই জন্য মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই আতঙ্কটাকে প্রশমিত করার দায়িত্ব কিন্তু যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন তাদেরকেই। এইভাবে আতঙ্কিত হয়ে একেবারে মানে ঘরবন্দি হয়ে এবং আমরা কতদিন থাকবো, এটা তো সম্ভব না। অবশ্যই আপনাকে একটা সোশ্যাল ডিস্ট্যান্সিং এবং ওই নিয়মকানুনগুলি মেনে আপনাকে চলতে হবে, এবং এতটা আতঙ্কিত না হয়ে ওই একটু আগে যে কথাটা বলা হলো যে আমার উপরে কতটুকু, সবার উপরে আমরা যদি সবাই একসাথে মুভ করি এবং একই ধারণার ধারক এবং বাহক হই, তাহলে কিন্তু আমরা এই রোগটাকে খুব সহজেই মোকাবেলা করতে পারবো। যেমন ধরেন জাপানে
একটা সিনক্রোনাইজ সোসাইটি, কিন্তু আমাদের এখানে কিন্তু এরকম না। বিভিন্ন লোক বিভিন্ন কথা শুনে বিভিন্নভাবে প্রভাবিত হয়। এইভাবে না হলে আমরা যদি সেন্ট্রালি কতগুলো জিনিস মেসেজ দিতে পারি, তাহলে কিন্তু এই রোগটাকে সহজেই মানুষের মনের থেকে ভীতিটাকে দূর করতে হবে। যদি আমাদের দেশে কিন্তু এমনিতেই ডেথ রেট অনেক কম কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। আপনি দেখেন আমাদের স্লাম এরিয়াতে কিন্তু ওইভাবে মারা যাচ্ছে না, যেইভাবে আতঙ্ক ছড়িয়েছে। যদি এরকমই হতো তাহলে রাস্তাঘাটে আপনি দেখতেন যে লোকজন মরে পড়ে আছে। সেটা হয়নি আমাদের দেশে, এবং সেটা হওয়ার সম্ভাবনাও আর নাই। এখন আমাদেরকে এই ভয়টাকে জয় করতে হবে, এবং করেই আমাদেরকে প্রতিরোধ করে বাঁচতে হবে। প্রতিরোধই হচ্ছে একমাত্র এটার থেকে বেরিয়ে আসার ব্যবস্থা। আমাকে যে আস্থায় আনতে হবে, বা আমার মধ্যে যে এক ধরনের কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে, যে এই মাস্ক পরাই করে, সেই জায়গাটা আসলে আস্থা তৈরির উপায়টা কি? একদম শেষ দিকে আছে, ছোট করে বলুন। আস্থা তৈরির উপায় আসলে এই যে এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে মিডিয়া, এটা হচ্ছে এক। 2 নাম্বার হচ্ছে সরকার। 3 নাম্বার হচ্ছে বিভিন্ন জায়গায় যারা সামাজিক একটা ভালো অবস্থানে আছে, ওনারা যদি সবাই মিলে এটা করে, এটা সম্ভব। এই আস্থার জায়গাটা কিন্তু ফেরত আনা সম্ভব। আমরা সবসময় বলে আসছি যে শুধু মাস্ক লাগিয়ে কিংবা গগলস লাগিয়ে এভাবে তো সম্ভব না। এটা কয়েকটা জিনিসের সমন্বয় যদি আমরা না ঘটাই, এটার থেকে মুক্তি পেতে পারবো না। সো আস্থার জায়গার ব্যাপারে আমি সবাইকে বলি যে নিজের প্রতি আস্থা রাখুন, নিজের শরীরের প্রতি আস্থা রাখুন। ওই আস্থাটা কখন আসবে? যখন আপনি সব নিয়মকানুনগুলি মানবেন, স্বাস্থ্যবিধিগুলি মানবেন। এবং আমাদের দেশে যে কোনো কারণে করোনাটা আসলে অন্যান্য দেশে যেসব জায়গায় মরকের মতো মানুষ মরছে, ওরকমভাবে আমাদের দেশে যেহেতু মরছে না, সুতরাং মানে নিজের প্রতি আস্থাটা আগে আনুন, এরপর বাকি কাজগুলি করতে হবে। ওই যে বললাম যে মিডিয়া, সরকার কিংবা প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যক্তি যখন কোনো জায়গায় আমরা বলি, মানুষ হয়তো শুনে, কেউ শোনে না। সো ওই জায়গাটাতে একটু জোর দিতে হবে। ওই জায়গাটাতে জোর দিলে আমার মনে হয় ওভারকাম করে ফেলবো। বলা যায় যে আমাদের সামনে আসার আলো আছে, ডেফিনেটলি। ব্যক্তিগতভাবে আমি খুব আশাবাদী মানুষ, সুতরাং আশার অনেক কিছুই আছে। সুতরাং আমি সবসময় বলি যে আমি যদি আজকের থেকে কাজ শুরু করতে পারি, আমি 2 সপ্তাহ 3 সপ্তাহ পর থেকে কিন্তু এটা ফলাফল পাবো এই করোনার ব্যাপারে। সুতরাং আশা হত হওয়ার কিছু নাই, আশা নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ। সেই আশা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। দর্শক, আমরা আজকের মতো বিদায় নেব। তবে বিদায় নেবার আগে বলছি, আপনারা নিজে সতর্ক থাকুন, নিজের স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং নিজে সুরক্ষিত থাকুন। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।